নমস্কার, অথেন্টিক কলিকাতায় আপনাদের স্বাগত। প্রত্যেকবারের মতন এবারেও আমরা নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের গল্প। আজ আমরা পরিবেশন করতে চলেছি পার্থসারথী দাশের লেখা গল্প জ্যামিতি। গল্পটি দুটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। আজ পরিবেশন করতে চলেছি জ্যামিতির প্রথম অধ্যায়। গল্প পাঠে সুমিত ও গল্পের সূত্রধর আমি দীপসা। শুরু হচ্ছে জ্যামিতি পার্ট 1। ত্রিভুজের ভেতরে একটি গোলাকৃতি, তার ভেতরে দুটি ত্রিভুজ পাশাপাশি আঁকা। চোখের আন্দাজে দুটোর আকারই সমান, তাদের ক্ষেত্রফল একই। চেয়ারে বসা মানুষটি পেন্সিলটি ঠেকালো সেই কাগজটির ওপর, যার ওপর সেই অদ্ভুত ছবিটি আঁকা। পেন্সিলের শীষটি 3বার ঠুকলো, তারপর কি যেন মনে পড়তেই একটা বড় সংখ্যা ওই ছবিটির নিচে লিখে ফেলল। তার টেবিলের উপর কাগজটার পাশে খোলা রয়েছে একটি বই। বইটির পাতাগুলো দেখলে বোঝা যায় অনেক বছর পুরনো সেটি। কেমন তামাটে রং নিয়েছে সেই পাতাগুলো। দেখে মনে হয় যেন একটি ধুলোর আস্তরণ সেই অদ্ভুত ছবিটাকে আরো রহস্যময় করে তুলেছে। বইটির দিকে একবার তাকালো চেয়ারে বসে থাকা মানুষটি। তার চশমাবন্দি একজোড়া চোখ হঠাৎ বিস্ফারিত হয়ে উঠল রোমাঞ্চে। মনে করলে যেন বাইরে বেরিয়ে আসতে চাইল। আঙুলে ধরে থাকা পেন্সিলটি হঠাৎ করে গড়িয়ে পড়ে গেল নিচে। কাগজের ওপর সে 7 ঘরের সংখ্যাটি দেখে কপালের উপর জমে থাকা বিন্দু বিন্দু ঘামের মধ্যে একটি বিন্দু নাকের উপর দিয়ে বই কাগজের ওপর এক ফোঁটা রক্তের মতো পড়ল। সেই জায়গাটা কিঞ্চিত ভিজেছিল। সেটা আঙুল দিয়ে মুছে নিয়ে নিচে পড়ে যাওয়া পেন্সিলটি আবার তুলে নিয়ে সে অদ্ভুত ছবিটি ঠিক মাঝ বরাবর ঠেকাতে যাবে, হঠাৎ চারিদিকে অন্ধকার। সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করে স্কুলের জন্য রওনা হচ্ছিলেন নীলাদ্রি রায়। আজ যেন সকাল থেকে শরীরটা ঠিক নেই তার। সল্ট লেকের একটি ইংরেজি মিডিয়াম এর অঙ্কের শিক্ষক তিনি। অঙ্কের প্রতি ভালোবাসা তার ছোট থেকেই। স্বভাবে রুক্ষ হলেও মনটা বড্ড নরম। এই নরম মনের সুবিধা পাড়ার মানুষ কম নেয়নি। একদিন অনেক রাতে একটি মহিলার প্রেগনেন্সির ব্যথা ওঠে। নীলাদ্রিবাবু নিজের দায়িত্বে তাকে একটি হসপিটালে অ্যাডমিট করেন। মহিলাটির কেউ ছিল না। সিঙ্গেল মাদার নীলাদ্রিবাবু নিজে দাদার পরিচয় দিয়ে তাকে ভর্তি করে। মহিলাটি একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয়। সেদিন সত্যি অনেকটা দেরি হয়ে গেছিল স্কুলে পৌঁছতে। এই স্কুলে নীলাদ্রিবাবু শিক্ষকতা করছেন তা প্রায় 8 বছর হলো। আগে দক্ষিণ কলকাতার একটি স্কুলে পড়াতেন। অঙ্কে তুখর এই ভদ্রলোকটি চোখে একটি মোটা ফ্রেমের চশমা, গায়ের রং তামাটে, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি ও নাকের নিচে গোঁপটা লম্বা মুখটির সাথে বেশ মানানসই। হাতে পরা টাইটানে ঘড়িটার দিকে দেখে প্রায় ছুটতে ছুটতে ক্লাসে প্রবেশ করলেন তিনি। Good morning, all of you. Take your seats. And I'm very sorry for the delay. ভারী গলার আওয়াজটা যেন সবাইকে আকর্ষণ করত, বিশেষ করে ছাত্রীগণকে। নীলাদ্রি স্যার নামে যেন একটা আলাদা হাসি খেলত ছাত্রীদের মধ্যে। তা হবে নাই বা কেন? শারীরিক গঠনে নীলাদ্রি রায় যে কোনো ছবির নায়ককে হার মানাবে। ক্লাস স্টার্ট হওয়ার সাথে সাথে প্রথম বেঞ্চে বসে থাকা একটি মেয়ে, যার নাম রাই দাস, বলে ওঠে, স্যার, আজকে জিওমেট্রিটা করালে ভালো হতো। আই এম ফেসিং সিরিয়াস প্রবলেমস ইন ইট। ব্ল্যাকবোর্ডের লেখার হেডিংটার সাথে মেয়েটার দাবি মিলল না। ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে নীলাদ্রি বলল, ক্লাসটায় তুমি একা নও, আরও অনেকে আছে, তাই একজনের ডিমান্ড ফুলফিল করা আমার পক্ষে সম্ভব নয়। টেক ইউর সিট। আর আজকে আমি অ্যালজেব্রা শুরু করব। একটু রুক্ষ স্বরে বলল নীলাদ্রি। রায় একরাশ নিরাশা নিয়ে বসে পড়ল আর দেখতে লাগলো নীলাদ্রি রায়ের অঙ্কের সমাধান। তখন টিফিন ব্রেক চলছে স্কুলে। রায় একই ক্লাসরুমে বসেছিল।
খুব বেশি কথা সে কারোর সাথেই বলে না। চুপচাপ শান্ত মেয়েটা এক মনে অঙ্ক করতেই পছন্দ করে। হঠাৎই পেছন থেকে একটি হাত কাঁধে ঠেকল রাইকের। চমকে উঠেই পেছনে তাকাতে তাকাতে দেখতে পেল অঙ্কনাকে। অঙ্কনা রাইয়ের একান্ত প্রিয় বন্ধু। অঙ্কনা হেসে উঠে বলে, আবার অঙ্ক করতে বসেছিস? আচ্ছা, টেল মি সামথিং, অঙ্কটা কি মন দিয়ে করিস নাকি নীলাদ্রি স্যারের উপরে ক্রাশ খেয়ে? রাই যেন একটু লজ্জা পেয়ে বলল, ধুর, ডোন্ট সে অল দিস। নীলাদ্রি স্যার ভালো দেখতে মানছি, বাট অঙ্কনা রাইয়ের পাশে গিয়ে বসে বলে, ও তাই? এটাও অ্যাকসেপ্ট কর, তুইও পছন্দ করিস আর কি। জাস্ট ইম্যাজিন, তুই আর স্যার একটা একা ঘরে, স্যার এলো তোর সামনে, কাঁধ দুটো চেপে ধরলো, জড়িয়ে নিজের কাছে টানলো, অ্যান্ড রাই জোরে কানটা টেনে বলল, বয়ফ্রেন্ডের সাথে সিনসগুলো এখানে ডেসক্রাইব না করলেই নয়। শোন, এসব উল্টোপাল্টা কথা বলে আমার আর নীলাদ্রি স্যারের বিয়ন্ড লাভ সম্পর্কটা নষ্ট করিস না। ও মাই গড, উফ, বিয়ন্ড লাভ। তা স্যার দেখলাম স্টাফ রুমে একাই বসে টিফিন করছে, তা যেতে পারিস কথা বলতে, একটু কিছু ডাউটস নিয়ে যা, অনেকটাই সময় কাটা। আচ্ছা, ট্রায়াঙ্গেলসের প্রপার্টিগুলো সত্যি বুঝতে পারছি না। তুই তো আমায় আর বোঝাবি না। যাই, স্যারের কাছেই যাই। ওরে জিও, যা যা, বেস্ট অফ লাক। আজ কিন্তু পটাতেই হবে। 32 ইয়ার্স হ্যান্ডসাম ব্যাচেলার, কম বড় কথা নয় কিন্তু। রাই ভুরু কুচকে বলল, তুই এমন করছিস যেন বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছিস স্যারের কাছে। হাট এখান থেকে। টেবিলের থেকে অঙ্কের বইটা নিয়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে গেল রাই। আর বাঁ দিকের লনটা দিয়ে সোজা হেঁটে গেল টিচারদের স্টাফ রুম। সেই দিকে এগোতে থাকলো রাই। এই ফ্লোরটা আজকে অনেকটাই ফাঁকা। নিচে সব ছাত্রছাত্রীদের আড্ডার ভিড়। স্টাফ রুমের কাছে গিয়ে একবার উঁকি মারল রাই। ভেতরটা অন্ধকার, লাইট অফ করা। আর একটু ভালো করে দেখতে পেল বড় হল রুমটার কোণে দেওয়ালের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে নীলাদ্রি স্যার। ওটা নীলাদ্রি স্যারই তো? না, চোখের চশমাটা একটু পরিষ্কার করে নাকের উপর তুলে আরেকবার দেখল রাই। হ্যাঁ, সেই নীল স্ট্রিপ শার্টটা সকালে যেটা দেখেছিল। পেছন থেকে নীলাদ্রি স্যার এই তো লাগছে, কিন্তু ওরকম ভাবে দেওয়ালের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে কেন স্যার? রায় ভেতরে প্রবেশ করলো। একবার জোরে হাঁক মেরে ডেকে, স্যার, আসবো? জিওমেট্রি কয়েকটা ডাউটস ছিল। কোনো সারা শব্দ এলো না ওদিক থেকে। কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন এক দাঁড়ানো লাশ। এবারে যেন একটু ঘাবড়ে গেল রায়। দু পায়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আপনি ঠিক আছেন? স্যার, শুনছেন? নিস্তব্ধ ঘরটা। বাইরে মানুষজনের কোলাহল শোনা যাচ্ছিল। হঠাৎ করে যেন বন্ধ হয়ে গেছে সব। কয়েকটা স্থির মুহূর্ত কাটতে রায়ের শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই স্যারের শরীর খারাপ। একবার সামনে গিয়ে কাঁধে হাত রেখে ডাকি স্যারকে। এরকম তো চলতে দেওয়া যায় না। দুপা এগোতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি পেন্ডুলামের মতো ডান বাদিকে ঘাড় তোলাতে লাগলো। তার ঘাড় তোলানো দেখে মনে হলো যেন কোনো পুতুল খেলার এক মোমের পুতুলকে সামনে দাঁড় করিয়ে রেখে দড়ি দিয়ে তার ঘাড়টাকে নিয়ন্ত্রণ করছে কেউ। এতক্ষণ হাতটা পায়ের কাছে সাঁটানো ছিল, এবার ডান হাতটা তুলে ঘড়ির বড় কাটা 12:15 বাজলে যেমন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমন ভাবেই সিঁথির হাতটা উল্টো মানুষটি। মুঠো করা হাতটা ভেঙে একটি আঙুল বেরিয়ে এলো। সেই আঙুলটি টেবিলের দিকে নির্দেশ করছে বলেই মনে হলো রাইয়ের। এবার হাত পা কাঁপতে শুরু করেছে রাইয়ের। সে এখন নিশ্চিত তার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক মানুষ নয়। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আপনি আপনি কে? কে আপনি?
বলতে বলতে চোখটা চলে যায় টেবিলে রাখা একটি চিরকুটের দিকে। রায় অতি সন্তর্পণে টেবিলের দিকে গিয়ে কাগজটি তোলে। তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। কাগজের ওপর আঁকা একটি বিশাল পাশাপাশি আঁকা একই ক্ষেত্রফল ও আকারের ত্রিভুজ। সেই ত্রিভুজের ভেতর একটি গোলাকৃতি, সেই গোলাকৃতির ভেতর দুটো ত্রিভুজ পাশাপাশি, কিন্তু সেই ছোট ত্রিভুজগুলোর ভেতরে ফাঁকা নয়। ত্রিভুজ দুটির ভেতরে রয়েছে দুটি ছবির টুকরো। একটি টুকরো যে রয়েছে রায়ের দেহ, সে শুয়ে আছে, চোখ তার বোঁজা। আরেকটি ত্রিভুজের ভেতর যে ছবি আছে সেটা দেখার পর মুহূর্তের মধ্যে ভয় পেল রায়ের। তার এই ছবি কিন্তু গলা কাটা, শুধু দেহের ছবিটি রয়েছে। জিভের কাছে বমিটা উঠে এসলো রায়ের। ছবিটা হাত থেকে পড়ে গেল, পেছনে ঘুরে দেখে একটা হাত জোরে কপ করে তার ঘাড়ে। তারপর নিশ্চুপ সব। আচ্ছা, তুমি বলেছিলে রাইকে নীলাদ্রি স্যারের স্টাফ রুমে যেতে। প্রিন্সিপাল রুমের চেয়ারে বসে পুলিশ অফিসার রক্তিম ধর। অঙ্কনার মুখ ফ্যাকাশে, মাথা নিচু করা, সেইভাবেই ঘাটটা দোলালো সে। তার পাশে দাঁড়িয়ে নীলাদ্রি রায় অস্থির কণ্ঠে বলে ওঠে, স্যার, আমি জল ভরতে গেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, এসে দেখি বিভীষিকাময় দৃশ্যটি দেখে সামলাতে পারেনি নিজেকে। মাথাটা ঘুরে যায় আর মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। রায়ের নগ্ন দেহ আর শরীর জুড়ে আঁচড়ের দাগ, গলা কাটা, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। আরো কিছু বলতে যাচ্ছিল নীলাদ্রি রায়, কিন্তু অঙ্কনা চিল্লিয়ে বলে উঠল, প্লিজ স্টপ স্যার, প্লিজ স্টপ, প্লিজ, আই বেগ ইউ। ঠোঁটের ফাঁকে একটা সিগারেট ধরিয়ে রক্তিম বলে, নীলাদ্রিবাবু যে গ্রাউন্ড ফ্লোরে ছিলেন ওই সময় এটাতে কোনো সন্দেহ নেই, কারণ উনি একদল স্টুডেন্টদের সাথে কথা বলছিলেন ওই সময়, ওরা নিজেরা উইটনেস দিয়েছে। কিন্তু সমস্যাটা হলো এত কম সময়, এত নৃশংসভাবে কে মারলো ওকে? স্যার, এটা কি সত্যি কোনো মানুষের পক্ষে মারা সম্ভব স্যার এইভাবে? নীলাদ্রি বলে ওঠে, স্যার, এইভাবে কে মারবে ওকে? স্কুলে কোনো হিংস্র পশুর আঘাত লাগলো, কিন্তু যেভাবে কাটা মুন্ডুটো আর দেওয়াল ঘড়ির গায়ে ঝোলানো ছিল, উফ, বিভৎস। উফ মিস্টার রায়, আপনার সামনে একজন নাবালিকা বসে, এসব কথা পরে বলবেন। আর অঙ্কনা, তুমি যেতে পারো এখন। স্যার, আসলে ও শুধু পড়া বোঝার জন্য যায়নি স্যারের ঘরে, ওর নীলাদ্রি স্যারকে খুব পছন্দ ছিল। অঙ্ক বোঝার বাহানায় স্যারের সাথে একটু সময় কাটাতে চেয়েছিল। হোয়াট, আর ইউ স্টুপিড? আহা, শান্ত হন, বাচ্চা মেয়ে এই বয়সে হয়। আপনার সাথে সময় কাটাবে বলে স্টাফ রুমে গেল, তারপর এরমভাবে খুন। সিরিয়াল কিলারিংয়ে একটা গন্ধ পাচ্ছি মনে হয়। আচ্ছা, কে কে আছে আপনার বাড়িতে? আপনি কি আমায় সন্দেহ করছেন? আমি কি পাগল নাকি যে এভাবে এত নৃশংসভাবে একটা বাচ্চা মেয়েকে? ছি ছি, আমি আসছি, প্লিজ এক্সকিউজ মি। নীলাদ্রি আর কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঘরটা ফাঁকাই ছিল, বাইরে পুলিশ ফরেন্সিকদের কোলাহল। ফাঁকা ঘরটায় বসে একটা সিগারেট ধরালো রক্তিম। লাইটারটা জ্বালাতে হঠাৎ চোখটা গিয়ে আটকালো সামনের দেওয়ালে ঝোলানো বিশাল সাদা বোর্ডটার একটা ছোট্ট কোণে। বোর্ডের উপরে যে এক অংশ রয়েছে সেখানে ডাস্টার রাখা। ডাস্টারের ওপর একটি কাগজ। খুব বেশি সন্দেহজনক লাগলো না রক্তিমের, তবু উঠে গিয়ে কাগজটা খুলল। পাতার উপরে একটি জ্যামিতিক ছবি আঁকা, একটা ত্রিভুজ, তার ভেতরে একটি গোলাকৃতি ও তার ভেতরে ছোট দুটি ত্রিভুজ পাশাপাশি আঁকা, একই আকারের। ডান হাতের আঙুলের ফাঁকে সিগারেটটা নিয়ে কাগজটা টেবিলের ওপর রাখলো রক্তিম। তারপর মোবাইল ফোনটা বার করলো ছবি তোলার জন্য। ছবিটা তুলে নিয়ে কাগজটা পকেটে ঢোকালো সে। তারপর পুড়ে যাওয়া সিগারেট অংশটা জানলা দিয়ে ফেলার জন্য জানলার সামনে যেতেই কিসের যেন একটা শব্দ পেল সে। ঘরটা বন্ধ, একেবারে নির্জন, তবু কিছু যেন একটা ফিস ফিস শব্দ ভেসে আসছিল কোথাও থেকে। রক্তিম ঘরের চারপাশটা দেখল, না, এই ঘরে নয়,
কেমন যেন মনে হচ্ছে ঠিক তার পাশের ঘরে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। পাশের রুমটায় ছিল রায়ের ক্লাসরুম। সম্ভবত পুলিশ মার্ড স্পটটায় এখন জমায়েত হয়ে। পাশের ক্লাসরুমটা ফাঁকা, দেওয়ালে কান পাতল রক্তিম। খুব মন দিয়ে শুনলে সত্যি কেউ যেন ফিস ফিস করে কথা বলছে মনে হচ্ছে, কিন্তু কে আছে ক্লাসরুমে? রক্তিম আরো মন দিয়ে শুনতে থাকলো। এই ফ্লোরটা একেবারেই ফাঁকা, হয়তো সে একাই আছে এখন এই ফ্লোরে। কোমরের পকেট থেকে রিভলভারটা বার করলো রক্তিম, তারপর দেওয়ালে আবার কান দিল। ভালো করে শুনলে বোঝা যায় খ্যাস খ্যাসে গলায় কেউ যেন অনর্গল বলে যাচ্ছে। লাস্ট shall die. রক্তিম সময় নষ্ট না করে বড় হলরুমের মতন ঘরটা পেরিয়ে বাইরে এসে পাশের ক্লাসরুমটায় চোখ পড়তে দেখে দরজাটা ভেজানো। রিভলভারটার সামনে তাক করে এক পা এগিয়ে দরজাটা খুলতে যেতে হঠাৎ করে পেছন থেকে একটা ডাকে চমকে ওঠে রক্তিম। পেছন ঘুরে তাকাতেই দেখে নীলাদ্রি দাঁড়িয়ে। রক্তিম একটু অবাক হয়ে বলল, আপনি এখানে? একটু আগে গিয়ে আপনি ওই ঘরে ছিলেন? আমি কই না তো, আমি নিচে গিয়েছিলাম, তারপরে আপনার সাথে কথা ছিল তাই ওপরে এসে দেখতে এলাম আপনি এখন এখানে আছেন নাকি। এসে দেখি আপনি ঘরটার সামনে রিভলভার নিয়ে দাঁড়িয়ে। কিছু হয়েছে নাকি? না, কিছু না, একটা অদ্ভুত শব্দ পেলাম ওই ঘরের ভেতর থেকে, তাই আর কি। শব্দ? তাই? আচ্ছা তাহলে চলুন একবার দেখা যাক ভেতরে। দুজনে দরজাটা খুলতেই অন্ধকারের মধ্যে বন্ধ কাঁচের জানলার এক ফালি রোদ মাখা ফাঁকা ঘরটা তাদের সামনে পরিস্ফুট হয়ে উঠল। নীলাদ্রি রক্তিমের দিকে তাকালো একবার। রক্তিম বলল, মনের ভুল হয়তো, চলুন নিচে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে রক্তিম আর নীলাদ্রিকে দেখে গোপাল থেমে দাঁড়ালো। গোপাল রক্তিমের সহকারী, অনেক ভিন্ন ধরনের জটিল কেসের তার একমাত্র সারথি এই গোপাল। রক্তিমকে দেখে গোপাল বলে, স্যার, রায়ের বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। রক্তিম অল্প হেসে বলে, অঙ্কতে কত পেয়েছিল স্কুলে? মানে স্যার ওই 80 মতন পেয়েছিলাম 100-তে। নীলাদ্রির দিকে তাকিয়ে রক্তিম বলে, আপনি তো 100-100 নিশ্চয়ই। নীলাদ্রি বলল, সংখ্যাটা খুব ইন্টারেস্টিং, কিন্তু একের পর দুটো শূন্য। এই শূন্য দুটোই যদি একের আগে আসতো বাড়িতে মারধর, সমাজের কাছে টোটাল ফেলিওর, আর পরে আসলে ধন দৌলতের সমাহার। খাসা বললেন কিন্তু কথাটা। এই কেসটা ওই শূন্য থেকেই শুরু করতে হবে বোধহয়। আপনাকে কাজে লাগবে মনে হচ্ছে। ঠক ঠকটা গুনে গুনে 6 বার হয়, তারপর থেমে যায়। নারীটি আবার সাজতে শুরু করে। আবার দরজায় ঠক ঠক আওয়াজ। এবার সত্যি খুব বিরক্ত হয়ে উঠল সে। আর সকাল থেকে কিছু সেলসম্যানদের আনাগোনা চলছে। দরজাটা খুলে কিছু বলতে যাবে, কিন্তু কোথাও কেউ নেই। গিরিশ পার্কিং নিজস্ব ছোট বাড়িতে একাই থাকে পিঙ্কি হাজরা। পেশায় একজন সমাজসেবিকা, নিজের একটি অনাথ আশ্রমও আছে। আজকে কোথায় যেন বেরোচ্ছিলেন এই ভদ্রমহিলা। দরজাটা বন্ধ করে দিলেন তিনি। ঘরের ভেতরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিকটা পরতেই যাবে, হঠাৎ করে চারদিকে অন্ধকার। কি এই সময় লোডশেডিং তো কখনো হয় না, আজ আবার কি হলো? বিছানায় মোবাইলটা রাখা ছিল, সেটা হাতড়ে খুঁজেছিল, হঠাৎ দরজায় টোকা। বুকটা আচমকায় কেঁপে উঠল যেন। ধীর পায়ের সামনে এক পা করে দরজাটা খুলল। আগের বারের মতোই এবারেও কেউ নেই বাইরে। ঘরের ভেতর থেকে একটু বাইরে এলো সে। সামনেটা ব্যালকনি, নিচের রাস্তাটা অনেকটাই ফাঁকা। আজকে রবিবার, দোকানগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলোই। দুপা করে পেছন দিকে হাঁটলো। মেয়েটি হঠাৎ পেছন থেকে হাতটা মুখ বন্ধ করে ঘরে টেনে নিল। দরজা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে।
পুলিশ স্টেশনে বসেছিল রক্তিম। এক কাপ চা ও সিগারেট ধরিয়ে রায়ের মৃতদেহটির ছবিগুলো দেখছিল। হঠাৎ গোপাল ঢুকে সামনে সালাম ঠুকে বলল, স্যার, আরও একটা খুন। কি মানেটা কি? কে খুন হয়েছে? শ্যামবাজার ফুরিয়াপুকুর এলাকার একটি মেয়ে, সোশ্যাল ওয়ার্কার পিঙ্কি হাজরা, দুটো হাত কেটে গলা টিপে মেরেছে। আরও কিছু বলতে যাচ্ছিল গোপাল, কিন্তু রক্তিম শান্তভাবে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে একদৃষ্টে। তারপর বলে, এই প্রথমবার আমার ইনস্টিংক্ট কিছু বলছে না গোপাল। এত নৃশংস কোনো মানুষ হতে পারে? স্যার, আরও একটা কথা, মহিলাটি কোথাও বেরোচ্ছিল। কোথায় সেটা জানা গেছে? হ্যাঁ, মহিলাটির ঘর তল্লাশি করার পর একটা কাগজ পাওয়া যায়, সেখানে উল্টোডাঙার একটি অ্যাপয়েন্টমেন্টের ঠিকানা পাওয়া যায়। গোপাল ফোনটা খুলে একটি ছবি দেখায় রক্তিমকে। রক্তিম ঠিকানাটা দুবার পড়ল। কি যেন একটা মনে পড়তেই বলে উঠল, গাড়ি বার করো, নীলাদ্রি রায়ের বাড়ি যাব, উল্টো ডাঙায়। অ্যাড্রেস ইকুয়ালস টু ক্রিমিনাল। রক্তিম দরজাটা খুলে পেছন ঘুরে দাঁড়িয়েই বলল, জিওমেট্রি।